আবার আমরা চলে এসেছি আমাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে ক্লাস 11 এর সেকেন্ড চ্যাপ্টারের আরেকটা ভিডিও। তো এই চ্যাপ্টারে আমরা কি দেখব? আমরা দেখব হচ্ছে আমাদের যে 35-এ 35 পাওয়ার যে সিরিজটা, তারই সেকেন্ড পার্ট নিয়ে আজকে আমরা চলে এসেছি। তো দেখো, আজকে আমাদের যেটা চ্যাপ্টার, তার নাম হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন। ওকে, বা বাংলাতে বলতে গেলে একমাত্রিক গতি। আচ্ছা, এই চ্যাপ্টারে আমাদের কি কি পড়তে হবে? তো প্রথমত আমাদের ওয়ান ডাইমেনশনাল মোশনে আমাদের প্রথম যেটা দেখার সেটা হচ্ছে যে গতিটা আছে, মানে কোন একটা বস্তু যে মোশন অবস্থাতে আছে সেটা একমাত্রিক হতে পারে, দ্বিমাত্রিক হতে পারে, অথবা ত্রিমাত্রিক হতে পারে। যেমন তোমাদের যদি আমি এখানে বলি, তাহলে মনে করো যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর আমাদের এটা মনে করো জেড অক্ষ। ঠিক আছে, কোনো একটা বস্তু যদি একটা নির্দিষ্ট দিক বরাবর যায়, তাহলে শুধুমাত্র সেটা ওয়ান ডাইমেনশনাল মোশন হিসেবে আমরা কনসিডার করব। যদি কোনো একটা বস্তু মনে করো এইভাবে যায়, তাহলে সেটা দ্বিমাত্রিক এক্স ওয়াই। আর কোনো একটা বস্তু যদি মনে করো ত্রিমাত্রিক দেশে, অর্থাৎ কোন এরোপ্লেনের গতি আমরা যদি দেখি, তাহলে ওই এক্সেও যায়, ওয়াইও যায়, আবার জেডেও যায়। অর্থাৎ আকাশে যে উড়ে যায় সেটা যদি আমরা জেড অক্ষ বলি, মানে উচ্চতাতেও যায়। তো সেই অর্থে এটা ত্রিমাত্রিক গতি। তো আমরা এখানে বেসিক্যালি একমাত্রিক গতিটাকে কনসিডার করব। ঠিক আছে, মানে সরলরৈখিক গতি এক কথায়। তাহলে এই সরলরৈখিক গতির ক্ষেত্রে আমাদের প্রথম যেটা জিনিস ধারণা নিতে হবে সেটা হচ্ছে স্থিতি বা গতি। স্থিতি বা গতি। তাহলে প্রথম যে জিনিসটা ধারণা নেওয়ার সেটা হচ্ছে স্থিতি ও গতি। ঠিক আছে, স্থিতি ও গতি, রেস্ট এন্ড মোশন। এই যে দুটো কথা আমি বললাম, স্থিতি ও গতি, এই দুটো পুরোপুরি রূপে রিলেটিভ ব্যাপার। কেন? তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বুঝাই। যে মনে করো যে তোমরা মনে করো 3 বন্ধু আছো, এ, বি আর আরেকজন বন্ধু সি। এ বি হচ্ছে বাসের মধ্যে বসে আছে পাশাপাশি দুটো সিটে, আর সি আরেকজন বন্ধু যে হচ্ছে বাইরে দাঁড়িয়ে আছে। এবার যদি বাসটা চলতে শুরু করে, তাহলে আমরা যে কোনো একজনের গতি এখানে কনসিডার করব, মনে করো বি এর গতি। তাহলে এ বি কে কি দেখবে? যেহেতু ওর পাশের সিটে বসে আছে, সুতরাং এ বি কে কি দেখবে? স্থির দেখবে। আমরা কিন্তু একজনেরই গতি দেখছি, বি এর গতি, এক সেম মুহূর্তে যখন বাসটা চলতে শুরু করে। সি বি কে কি দেখবে? যেহেতু পুরো বাসটাই গতিশীল, সুতরাং সে তাকে কি দেখবে? গতিশীল দেখবে। ঠিক আছে, একই সঙ্গে একই মুহূর্তে একটাই বস্তু স্থিরও আছে আবার গতিশীলও আছে। মানে এ যখন দেখছে তখন সে আছে স্থির, কিন্তু সি যখন দেখছে তখন সে আছে গতিশীল। তাহলে কে এখানে ভুল বলছে বা কে ঠিক বলছে? তাহলে এটাকে যদি আমরা বিচার করতে যাই, তাহলে দুজনেই কিন্তু ঠিক বলছে। কি করে দুজনে ঠিক বলছে? কারণ দুজনের পয়েন্ট অফ ভিউ আলাদা, অর্থাৎ দুজন আলাদা ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখছে, দুজনের নির্দেশ তন্ত্র আলাদা। অর্থাৎ ভালো বাংলায় যদি বলি, তাহলে সাপেক্ষ। এ এর সাপেক্ষে যেহেতু বি স্থান পরিবর্তন করছে না, সুতরাং বি হচ্ছে এ এর সাপেক্ষে স্থির। সি এর সাপেক্ষে যেহেতু বি স্থান পরিবর্তন করছে, সুতরাং বি হচ্ছে সি এর সাপেক্ষে গতিশীল। তো এই হিসাবে আমাদেরকে দেখতে হবে যে আমাদের সাপেক্ষে বস্তুটা স্থির আছে নাকি আমাদের সাপেক্ষে বস্তুটা গতিশীল আছে। ওকে, তাহলে এর আমি যদি ডেফিনেশন লিখে দিই তোমাদের এখানে, তাহলে আমি কি লিখবো? দেখো, ডেফিনেশনের ক্ষেত্রে মনে করো স্থিতি, এর ডেফিনেশন কি লিখবো? যে সময়ের সঙ্গে পরিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু যদি স্থান পরিবর্তন না করে, তবে সেই বস্তুকে কি বলবো? স্থির বস্তু ও
তার অবস্থাকে স্থির অবস্থা বলা হয়। ঠিক আছে, এটা পুরোপুরি সাপেক্ষ ব্যাপার। নেক্সট হচ্ছে গতি। গতি তাহলে কি হবে? একই জিনিস, সময়ের সঙ্গে পরিপার্শ্বের সাপেক্ষে কোনো বস্তু যদি কি বলবো আমরা অবস্থান পরিবর্তন করে তবে সেই বস্তুকে কি বলবো? গতিশীল বস্তু। ও তার অবস্থাকে গতি অবস্থা বলা হয়। বুঝা গেল আশা করি। ডেফিনেশন স্বাভাবিকভাবে তো তোমাদের আসবে না, তোমাদের এদের পেছনে যে কনসেপ্ট গুলো সেগুলোই কিন্তু বুঝতে হবে। তাহলে এর পেছনের প্রথম কনসেপ্ট তো বুঝে গেলাম যে স্থিতি বা গতি এটা পুরোপুরি রূপেই কিন্তু আপেক্ষিক, যে দেখছে তার উপরে ডিপেন্ড করবে। বস্তুটা কি অবস্থাতে আছে তার উপরে বেসিক্যালি এটা ডিপেন্ড করবে না। উদাহরণস্বরূপ বলা যায় চোরকেই ভালো লাগবে, মানে চোর চোরে বন্ধু বলে না, চোরে চোরে মাসতুতো ভাই। তাহলে একজন চোরের সাপেক্ষে আরেকজন চোর ভালো, কিন্তু একজন চোর আর একজন মনে করো টিচার, দুজনকে ভালো বলবে? যেমন চোরের সাপেক্ষে টিচারটা খারাপ, ওইরকমই টিচারের সাপেক্ষে চোর খারাপ। তো ব্যাপারটা হচ্ছে সাপেক্ষ। ঠিক আছে, কে দেখছে তার উপরে ডিপেন্ড করবে, তার উপরে ভিত্তি করে আমরা স্থিতি বা গতি এই অবস্থাটাকে আমরা ব্যাখ্যা করব। তাহলে এখানে স্থিতি বা গতি ব্যাখ্যা যে করলাম সেটা কিন্তু পরিপার্শ্বের সাপেক্ষে করলাম। এবার যদি বলি পরম স্থির বা পরম গতিশীল বা চরম স্থির চরম গতিশীল, অ্যাবসোলুট রেস্ট, এই জিনিসটা কি? অ্যাবসোলুট রেস্ট এটা একটু বুঝতে হবে। অ্যাবসোলুট রেস্ট, ঠিক আছে, বা এটাকে বলা হচ্ছে পরম স্থিতি। মানেটা কি? পরম স্থিতি মানেটা কি? ওকে, তো দেখি পরম স্থিতি মানে হচ্ছে যেই জিনিসটা আমরা বলি না পরমেশ্বর তো সকলের ঊর্ধ্বে, কি না? সকলের সাপেক্ষে, মানে এটা কারো উপরে ডিপেন্ড করবে না, ও পরমেশ্বর। তো পরম মানে যে কোনো একটা বস্তুকে যদি আমি স্থির বলি তাহলে সে সকলের সাপেক্ষেই স্থির, মানে কারো সাপেক্ষে আমি সেই বস্তুটাকে আর গতিশীল প্রমাণ করতে পারবো না। তোমাদের যদি বলি যে একটা পরম স্থির বস্তুর উদাহরণ দাও, তো তোমরা কি বলবে? গাছ বা হচ্ছে বাড়ি, ঠিক আছে, এগুলো হচ্ছে পরম স্থির, পৃথিবীতে অবস্থিত। কিন্তু তোমরা সকলেই জানো পৃথিবী তো নিজেই ঘুরছে, সুতরাং কি এটাকে কি পরম স্থির বলা যাবে? তো নিশ্চিত ভাবে বলা যাবে না, সুতরাং এটা পরম স্থির হলো না। কেউ বলবে সূর্য স্থির, যেহেতু সূর্যের সাপেক্ষে পৃথিবী ঘুরছে, কিন্তু আমরা সকলেই জানি সূর্য হচ্ছে আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে তার যে মিডিলে একটা ব্ল্যাক হোল আছে তার সাপেক্ষে কিন্তু ঘুরছে। তো এইভাবে করে আমরা যদি দেখি তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত কিছু জিনিসই এক্সপান্ডেবল, সমস্ত কিছু জিনিসেরই স্মরণ ঘটছে। সুতরাং পরম স্থির বস্তু বলে কিছুই নেই, পরম স্থির বস্তু পাওয়াই যায় না। ওকে, তাহলে পরম স্থির বস্তু যদি পাওয়া না যায় সেক্ষেত্রে পরম গতিশীল বস্তু কি পাওয়া যাবে? সেক্ষেত্রে পরম গতিশীল বস্তুও পাওয়া যাবে না। সুতরাং পরম স্থির বা পরম গতিশীল বস্তু নেই। বোঝা গেল? সমস্ত গতি হচ্ছে আমাদের কি? সমস্ত গতি হচ্ছে আমাদের আপেক্ষিক। ঠিক আছে, তাহলে এই জিনিসটা এখানে মনে রাখার পালা যে পরম স্থির বা পরম গতিশীল বস্তুর কোনো অস্তিত্ব নেই। বুঝে গেল? তাহলে কি বলতে পারি? সমস্ত গতি কি হবে?
আপেক্ষিক হবে। বোঝা গেল আশা করি? সমস্ত গতি কি হবে আমাদের? আপেক্ষিক। ওকে, তাহলে এই জিনিসটা এখানে মনে রাখার ছিল, তোমরা এটা মনে রাখবে। নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে নির্দেশ তন্ত্র। নির্দেশ তন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স জিনিসটা কি? নির্দেশ তন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স কি? দেখো, নির্দেশ তন্ত্র নির্দেশ তন্ত্র বা ইংলিশে আমি এটাকে বলতে পারি রেফারেন্স ফ্রেম বা ফ্রেম অফ রেফারেন্স। রেফারেন্স ফ্রেম, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে যে ওই যে আমি বললাম না যে এ বস্তু বি বস্তু দুটোর যে উদাহরণ দিয়ে আমি এখানে তোমাদেরকে দেখালাম যে এ বস্তু আর বি বস্তু দুটো ছিল কিনা, তাহলে এখানে এ যখন দেখলো তখন এ হচ্ছে আমাদের নির্দেশ তন্ত্র, আর যখন সি দেখলো তখন হচ্ছে সি নির্দেশ তন্ত্র। মানে যে দেখছে, যার সাপেক্ষে আমি কারো গতিটাকে ব্যাখ্যা করছি, সেটাই হচ্ছে আমাদের এখানে কি হবে? নির্দেশ তন্ত্র। বুঝা গেল আশা করি? তাহলে কোন বস্তুর, যেহেতু সমস্ত কিছু আপেক্ষিক, কোন বস্তুর স্থিতি বা গতি ব্যাখ্যা করতে গেলে কারো সাপেক্ষে করতে হবে। করতে হয়, যার সাপেক্ষে করতে হয় তাকেই কি বলে? নির্দেশ তন্ত্র বলে। বুঝা গেল? তাকে কি বলা হয়? নির্দেশ তন্ত্র। এই যে নির্দেশ তন্ত্র, এটা সবসময় তোমাকে সুবিধাজনক নিতে হবে। এখান থেকে একটা শর্ট কোশ্চেন সেট হতে পারে যে তোমাকে একটা যে কোনো সিচুয়েশন বলে বললো যে এখানে নির্দেশ তন্ত্রটা কি হতে পারে। যেমন পৃথিবীর গতি যদি তুমি ব্যাখ্যা করতে চাও, তাহলে এখানে সুবিধাজনক নির্দেশ তন্ত্র কি হবে? যে আমাদের পৃথিবীর গতি যদি তুমি ব্যাখ্যা করতে চাও, পৃথিবী গতি, তাহলে এখানে সুবিধাজনক নির্দেশ তন্ত্র কাকে হিসাবে নেবে তুমি? তাহলে এখানে হচ্ছে সূর্য। সূর্য হচ্ছে নির্দেশ তন্ত্র। শুধু নির্দেশ তন্ত্র না, সুবিধাজনক নির্দেশ তন্ত্র। বুঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের নির্দেশ তন্ত্র। নেক্সট, এইভাবে মনে করো ট্রেন বা মোটরের গতি ব্যাখ্যা করতে গেলে কাকে নিব? চলন্ত ট্রেনের মধ্যে কোনো বস্তুর গতি ব্যাখ্যা করতে গেলে কাকে নিব? তো ট্রেন বা মোটর গাড়ির গতি ব্যাখ্যা করতে গেলে আমরা কি নিব? পৃথিবীটাকেই ধরে নিব যে পৃথিবীটা স্থির, তার সাপেক্ষে চলছে। চলন্ত ট্রেনের মধ্যে কোনো বস্তুর গতি, তাহলে ট্রেনের মধ্যে অবস্থিত যে সিট গুলো, যেগুলো সহজে নড়ে না, তাদেরকে আমরা নির্দেশ তন্ত্র হিসাবে বলতে পারি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেলাম যে নির্দেশ সব সব স্থিতি বা গতি হলো আপেক্ষিক। মানে সমস্ত বস্তুর গতি বা স্থিতি যাই বলো না কেন, সমস্ত কিছু কি হবে? আপেক্ষিক হবে। তাহলে মেন খেল হচ্ছে এই নির্দেশ তন্ত্রের। তোমার নির্দেশ তন্ত্রটা পাল্টে গেলে বস্তুটা স্থির থেকে গতিশীল বা গতিশীল থেকে স্থির হয়ে যেতে পারে। একটু আগে আমি তোমাদেরকে এটা সম্পর্কে বলে দিলাম। তাহলে নির্দেশ তন্ত্রকেও তো আমাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে, তাই না? তাহলে এই যে নির্দেশ তন্ত্র, এটা হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, তাহলে নির্দেশ তন্ত্র কয় প্রকারের? নির্দেশ তন্ত্র হচ্ছে আমাদের দুই প্রকারের। নির্দেশ তন্ত্র এটা কয় প্রকার? এটা হচ্ছে আমাদের দুই প্রকার। প্রথম কি? প্রথম হচ্ছে আমাদের কার্তেসীয় নির্দেশ তন্ত্র। কার্তেজীয় নির্দেশ তন্ত্র। বুঝে গেল? প্রথম হচ্ছে এটা কার্তেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স।
কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স। নেক্সট হচ্ছে পোলার নির্দেশতন্ত্র। ঠিক আছে, নেক্সট হচ্ছে পোলার নির্দেশতন্ত্র। পোলার নির্দেশতন্ত্র, পোলার নির্দেশতন্ত্রতে আমাদেরকে কি দেখতে হবে? পোলার ফ্রেম অফ রেফারেন্স। ওকে, তাহলে এই যে কার্টেসীয় নির্দেশতন্ত্র, এটা আবার তিন প্রকারের। কি? একমাত্রিক, দ্বিমাত্রিক, আর আমাদের কি ত্রিমাত্রিক। বুঝা গেল কি বললাম? এই যে আমাদের কার্টেসীয় নির্দেশতন্ত্র, এটা হচ্ছে আমাদের তিন প্রকার। কি কি? একটা হচ্ছে আমাদের একমাত্রিক, এটা হচ্ছে দ্বিমাত্রিক, আর একটা হচ্ছে ত্রিমাত্রিক। ঠিক আছে, একমাত্রিক, দ্বিমাত্রিক, আর আমাদের কি হয়ে গেল? ত্রিমাত্রিক। যাই হোক, বোঝা গেল তাহলে। এই একমাত্রিক কি? যদি একটা বস্তু শুধুমাত্র এক এক্স অক্ষ বরাবর গতিশীল, এক্স অক্ষ মানে এখানে যে কোনো একটা নির্দিষ্ট লাইন বরাবর, ঠিক আছে, একটা নির্দিষ্ট লাইন বরাবর সোজাসুজি পথে যদি এভাবে করে গতিশীল হয় তাহলে সেটা একমাত্রিক। কেউ যদি বেঁকা টেরা পথে এরকম গতিশীল হয় তাহলে দ্বিমাত্রিক। আর যদি কেউ উড়ে আর কি, যেমন হচ্ছে এরোপ্লেনের গতি বা মনে করো কোনো পাখির গতি, এটা হচ্ছে আমাদের কি ত্রিমাত্রিক গতি। ঠিক আছে, তাহলে একমাত্রিক নির্দেশতন্ত্রের ক্ষেত্রে আমি একটা জিনিস তো বলতেই পারি। কি বলতে পারি? যে মনে করো একটা বস্তু এ থেকে বি পজিশনে গেল। ঠিক আছে, এ থেকে আমার কোথায় গেল? বি পজিশনে। তাহলে এখানে যে ডিস্টেন্সটা সেটা যদি আর হয় তাহলে এটাই হচ্ছে এর সরণ, তাই তো? নেক্সট যদি দ্বিমাত্রিক হয় সেক্ষেত্রে আমি কি বলতে পারি? যদি আমাদের এটা কি হয়, দ্বিমাত্রিক হয়, তাহলে আমি কি বা বলতে পারি? দেখো, যদি দ্বিমাত্রিক হয়, মনে করো যে কেউ হচ্ছে এইভাবে করে গতিছে, দেখো এইভাবে, ঠিক আছে, যে এ বিন্দু থেকে কোথায় চলে গেল? বি বিন্দুতে। তাহলে এর সরণ কতটা হয়েছে? এর সরণ কতটা হয়েছে তোমরা যদি দেখো, তাহলে এক্স অক্ষ বরাবর এতটা গেছে, আর ওয়াই অক্ষ বরাবর এতটা গেছে, কারণ এটাকে আমি এক্স অক্ষ ধরে নিলাম আর এটাকে আমি ওয়াই অক্ষ ধরে নিলাম। ঠিক আছে, এইখানটাতে এর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে মনে করো এক্স কমা ওয়াই। তাহলে ও প্রথমে এক্স অক্ষ বরাবর এতটুকু গেছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর এতটুকু গেছে। তাহলে ওর সরণ তো এইটা, তাহলে এটা কি হবে? এটা যদি ভূমি হয় তাহলে এটা হবে লম্ব, তাহলে এর অতিভুজটাই হচ্ছে ওর সরণ, তাহলে সেটা কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আর যদি সরণ হয় তাহলে আর ইকুয়াল টু কি হয়ে গেল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বুঝা গেল? সিমিলারলি একইভাবে যদি ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র হয় আমাদের, যদি এখানে কি হয়, ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র হয়, সেক্ষেত্রে কি আমি বলতে পারি? দেখো, ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রতে, আচ্ছা, এখানে হচ্ছে আর একটা লাইন আমাদের নিতে হবে। দেখো, এখানে আরেকটা লাইন আমি নিয়ে নিলাম। তাহলে আমি এটাকে এক্স অক্ষ, এটাকে ওয়াই অক্ষ, এটাকে জেড অক্ষ। আর কেউ কিভাবে গতিশীল? মনে করো কেউ হচ্ছে এইভাবে করে গতিশীল। তাহলে এখানে এর স্থানাঙ্ক কি হবে? যেহেতু তিনটা বিন্দু আছে তাহলে হবে এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে এর সরণ কি হবে? প্রাথমিক দেখো, প্রথমে এক্স অক্ষ গেল, তারপর ওয়াই অক্ষ গেল, তারপর জেড অক্ষ গেল, এইভাবে কিনা মনে করো এইখান থেকে এই জায়গাটাতে এইভাবে করে চলছে। তাহলে সেক্ষেত্রে এখানে আর এর ভ্যালুটা কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই হিসাবে আমাদেরকে কতটা শেষ করেছে তার রাশিমালাটা আমাদের এখান থেকে কি করতে হবে? বের করতে হবে এইভাবে করে। এবার পোলার নির্দেশতন্ত্র কি? দেখো, পোলার নির্দেশতন্ত্র যদি আমরা দেখি তাহলে সেটা কি হবে সেটা দেখিনি। পোলার নির্দেশতন্ত্রটা কি হবে? দেখো, পোলার নির্দেশতন্ত্র কি হবে? দেখো, এটা মনে করো এক্স অক্ষ, এটা মনে করো ওয়াই অক্ষ, আর এটা মনে করো জেড অক্ষ। আর কোন একটা বিন্দু এই জায়গাটাতে আছে, এর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। ঠিক আছে,
এই এক্স ওয়াই জেড বললে হবে না, আর একটা জিনিস আমার এখানে লাগবে। সেটা কি? সেটা হচ্ছে এক্স অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল, এক্স অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল, ওয়াই অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল, আর জেড অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল। এই তিনটা যদি আমি একসঙ্গে কনসিডার করি তাহলে এটাই হয়ে গেল আমার পোলার নির্দেশ তন্ত্র, মানে এক্স কমা ওয়াই কমা জেড। আর তার সঙ্গে এখানে আমার আরেকটা জিনিস দেখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের এক্স কমা আর হচ্ছে থিটা। এখানে এক্স ওয়াই জেড এটাকে আমি আর বলে দিলাম, তো আর কমা থিটা, মানে আমার এখানে পি বিন্দুর একটা স্থানাঙ্ক আরেকটা নিতে হবে আমাদেরকে, যেটা হচ্ছে থিটা। বুঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের পোলার নির্দেশ তন্ত্র। এই পোলার নির্দেশ তন্ত্রে আমাদের আরেকটা অ্যাঙ্গেল নিতে হয়, যেটা এক্স অক্ষের সঙ্গে থিটা, ওয়াই অক্ষের সঙ্গে হচ্ছে ফাই, জেড অক্ষের সঙ্গে হচ্ছে আমাদের মনে করো গামা। মানে থিটা ফাই পেলেই গামাটা আমরা অলরেডি পেয়ে যাব। তাহলে শুধুমাত্র এখানে আর কমা থিটা নিলেও যথেষ্ট। বোঝা গেল আশা করি? তাহলে এইটাই হয়ে গেল আমাদের কি পোলার নির্দেশ তন্ত্র। তাহলে এখান থেকে আমাদের কি দেখতে হবে? তো এইভাবে করে নির্দেশ তন্ত্রগুলো আমাদেরকে মোটামুটি করে দেখে রাখতে হবে, আর এখান থেকে অঙ্ক করতে শিখতে হবে বেসিক্যালি আমাদেরকে। ওকে, এবার নেক্সট টপিকে আমরা যে গতি দেখলাম, যে গতি আর স্থিতি, এই যে গতি কয় প্রকারের এটা আমাদের প্রাথমিকভাবে এখান থেকে দেখতে হবে। ঠিক আছে, গতির প্রকার। তো দেখো গতি কি? গতি তো আমরা অলরেডি দেখে ফেলেছি গতি জিনিসটা কি। তাহলে গতি কয় প্রকারের? গতি তোমার হচ্ছে প্রাথমিকভাবে হচ্ছে 5 প্রকারের। ঠিক আছে, প্রথমত হচ্ছে আমাদের চলন গতি। চলন গতি এগুলা থেকে কি আসবে? এগুলা থেকে উদাহরণগুলো আছে কনসেপচুয়ালি। ঠিক আছে, একটা হচ্ছে চলন গতি। চলন গতি মানে মনে করো দুটো পয়েন্ট এ থেকে বি তে কোনো একটা বস্তু যাবে, তাহলে ও যদি সরল রৈখিক পথে যায় তাহলে সেটা চলন গতি বা রৈখিক গতি। অনেক ক্ষেত্রে এই চলন গতিকে অনেকজন কিন্তু রৈখিক গতি বলেও আখ্যায়িত করে। ওকে, এর উদাহরণ কি? একটা বস্তু থেকে উপর থেকে তুমি যদি নিচে ড্রপ করো তাহলে কিন্তু সে সরলরৈখিক পথেই নিচে পড়বে। এর উদাহরণগুলো এখানে মোস্টলি ইম্পর্টেন্ট। নেক্সট চলন গতি তো হয়ে গেল। নেক্সট হচ্ছে মনে করো বৃত্তীয় গতি। ঠিক আছে, নেক্সট হচ্ছে বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি কি? যদি কোনো একটা বস্তু একটি বিন্দুকে কেন্দ্র করে, বৃত্তাকার যেহেতু বলছে, তাহলে বৃত্তের একটা বিন্দুকে যদি কেন্দ্র করে ঘুরে, তবে সেটাকে বলা হচ্ছে কি? আমাদের বৃত্তীয় গতি। বুঝা গেল? সেটাকে আমাদের কি বলা হচ্ছে? বৃত্তীয় গতি। দেখো এই মনে করো এইভাবে আছে, তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে কোনো একটা বস্তু যদি এইভাবে করে ঘোরাফেরা করে, কিভাবে করে? দেখো এইভাবে করে, এইভাবে করে, এইভাবে করে রাস্তাতে ও মনে করো ঘুরছে, তাহলে এটা কোন গতি? এটা হচ্ছে বৃত্তীয় গতি। নেক্সট আমরা কি দেখব? নেক্সট হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি? যদি একটা বস্তু নিজের অক্ষের চারিদিকে ঘুরে তাহলে তাকে ঘূর্ণন গতি বলা হয়। নিজের অক্ষের চারিদিকেই ঘুরবে, নিজে নিজেই ঘুরবে আর কি, যেমন দোলের নর্তকী ঘুরে নিজে নিজেই ঘুরছে, বা মনে করে একটা লাটিম ঘুরছে, সেটা হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। নেক্সট হচ্ছে আমাদের কি? মিশ্র গতি। মিশ্র গতিতে দুটো থাকবে, নামে মিশ্র সুতরাং দুটো গতি থাকবে। একটা হচ্ছে আমাদের চলন গতি, ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। এই দুটো সমন্বয় হচ্ছে আমাদের মিশ্র গতি। এটা সব থেকে ভালো উদাহরণ কি? যে কোনো চাকার গতি হচ্ছে এর উদাহরণ। ঠিক আছে, সাইকেলের চাকা, গাড়ির চাকা, যাই হোক না কেন, ও কি করছে? বৃত্তাকারী ঘূর্ণন করছে, মানে নিজের অক্ষের চারিদিকে, আর সে হচ্ছে সরলরৈখিক পথে আবার এগিয়েও যাচ্ছে, সুতরাং এটাকে আমরা কি বলবো? না মিশ্র গতি বলবো। ঠিক আছে, এদের প্রত্যেকটার উদাহরণ হচ্ছে আমাদের মেইনলি এখানে ইম্পর্টেন্ট। ওকে, এবার নেক্সট লাস্ট এন্ড ফাইনাল, মিশ্র গতির পরে আমরা কি বলতে পারি? সরল রৈখিক দোল গতি। সরল রৈখিক কি? দোল গতি। ঠিক আছে, সরল রৈখিক দোল গতি। এর উদাহরণ কি? ওই তো ঘোরের পেন্ডুলাম, বা ছোটবেলায় সবাই দোলনাতে তো দুলেইছি, যখন একটি কণা বারবার নির্দিষ্ট সময় বারবার একই পথ বারবার যাওয়া আসা করে তখন তাকে সরলরৈখিক দোলগতি বলে। উদাহরণগুলো যেটা আমি মনে রাখতে বললাম, উদাহরণগুলো মনে রাখলেই আমাদের এখানে যথেষ্ট। বুঝা গেল কিনা? তাহলে এই হচ্ছে আমাদের 5 প্রকারের গতি। আর এই 5 প্রকারের গতি সম্পর্কিত তোমাদেরকে কিন্তু অবশ্যই এর উদাহরণগুলো মনে রাখতে হবে। এর উদাহরণগুলো মনে না রাখলে কিন্তু এখান থেকে কোশ্চেন সেট হয়ে যেতে পারে। ওকে, চলো নেক্সট টপিকে চলে যাই আমরা। এবার আমাদের এই যে গতি সংক্রান্ত বিভিন্ন জিনিস, মানে এটা তো ভাগ হয়ে গেল কি না,
এবার আরো এর সম্পর্কিত আরো বিভিন্ন জিনিস আমাদেরকে দেখতে হবে। দেখো কি দেখবো, প্রথমে যে জিনিসটা আমরা দেখবো, যে জিনিসটা লক্ষ্য করব, সেটা কি আমাদের, সেটা হচ্ছে সরণ। এগুলো প্রত্যেকটা কনসেপচুয়াল, কিন্তু ভালো করে শুনতে হবে, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট জিনিসটা কি দেখো। তাহলে শুরু করছি আমি। প্রথমত কনসেপ্ট ছাড়া এগুলো কিছুই না। তো ডিসপ্লেসমেন্ট বা সরণ জিনিসটা কি? আচ্ছা, আমি প্যারালালি দুটো জিনিস একসঙ্গে বুঝাবো, সরণ আর হচ্ছে দূরত্ব, ঠিক আছে। একটা গল্পের মাধ্যমে বলছি। মনে করো তুমি, সবাই তো আজকাল টিউশন পড়ে, তো মনে করো তুমি টিউশন পড়ো, ঠিক আছে। তো টিউশনের জন্য তুমি বেরোলে, এটা হচ্ছে তোমার বাড়ি, এখান থেকে তুমি টিউশনের জন্য বেরোলে, ঠিক আছে। আর এইখানে হচ্ছে তোমার আরেকটা বন্ধুর বাড়ি, আর তোমার টিউশন হচ্ছে তোমার এই জায়গায়, বুঝা গেল? তোমার একটা সোজাসুজি রাস্তা আছে যে তুমি এইভাবে যেতে পারো, অথবা তোমার মনে হলো যে না, আমি আগে বন্ধুর বাড়ি যাব, তারপরে যাব টিউশনে, বুঝা গেল? দুটো রাস্তা। যখন তুমি এইভাবে গেলে তখন তোমাকে যেতে হচ্ছে 10 মিটার, আর যখন তুমি এইভাবে যাচ্ছ তখন তোমাকে যেতে হচ্ছে, মনে করো এটা হচ্ছে 7 মিটার, আর এটা মনে করো 5 মিটার, এইভাবে করে তোমাকে যেতে হচ্ছে। তাহলে তুমি কি করো, রোজ হচ্ছে এ থেকে বি পয়েন্টে যেতে গিয়ে তুমি আগে সি পয়েন্টে যাও, মানে তোমার বন্ধুকে কাছে নিয়ে তুমি যাচ্ছ। তাহলে এক্ষেত্রে সরণ কি? সোজা সাপটা হিসাব। সরণ হচ্ছে তুমি কিভাবে গেলে আমি সেটা দেখতে যাব না, আমি প্রাথমিক আর অন্তিম পজিশন দেখবো, এই দুটোর মধ্যে যে দূরত্বটা সেটাই হচ্ছে কি তোমার সরণ। তুমি কিভাবে হেঁটেছো আমি জানি না, তুমি এইভাবে, তুমি যেইভাবে হাঁটো, ঠিক আছে, তুমি এইভাবে হাঁটলে, নাকি তুমি এইভাবে হাঁটলে, নাকি তুমি এইভাবে হাঁটলে, আমি কিছুই দেখতে যাব না। প্রাথমিক আর অন্তিম পজিশনের মধ্যে সরলরেখিক দূরত্বটাই হচ্ছে আমার সরণ। তার মানে এখানে সরণ কত হবে? আমার এখানে যেটা সরণ হবে সেটা হচ্ছে 10 মিটার। কিন্তু দূরত্ব কি? দূরত্ব তুমি যতটা হাঁটলে, ঠিক আছে, দূরত্বতে কিন্তু আমাকে দেখতে হবে তোমার হাঁটাটাও, ঠিক আছে, তুমি কতটা হাঁটলে সেটাই হচ্ছে তোমার কি দূরত্ব। তাহলে দূরত্ব এখানে কত হবে? এখানে 7 মিটার আছে, আর আরেকটা আছে তোমার 5 মিটার। তাহলে টোটাল কত হয়ে গেল? 7 + 5 সমান সমান কত হয়ে গেল? 12 মিটার, ঠিক আছে। তাহলে দেখো তোমার কিন্তু সরণ এখানে 10 মিটার, মানে কম, দূরত্ব কিন্তু 12 মিটার বেশি, অথচ তোমার প্রাথমিক পজিশন আর অন্তিম পজিশন কিন্তু দুটোরই সেম, সেই অর্থে। তাহলে সরণ হচ্ছে এটাই, যে কোনো একটা বস্তু যদি যাত্রা শুরু করে আর কি, কোনো গতিশীল বস্তুর স্থান বা অবস্থান যদি পরিবর্তন করে। আচ্ছা, আমি ডেফিনেশনটা লিখে দিচ্ছি, ঠিক আছে, দেখে নাও তোমরা। যে প্রথমত আমি কি দেখবো, আমি এখানে দেখবো সরণ। সরণ কি জিনিস? সরণ হচ্ছে কোনো গতিশীল বস্তু সময়ের সঙ্গে সঙ্গে যদি অবস্থান পরিবর্তন করে, তবে প্রাথমিক ও অন্তিম অবস্থানের মাঝে মাঝে সরল রৈখিক দূরত্বকে কি বলে? সরণ বলে। ব্যাস, এটা হয়ে গেল সরণ। আর দূরত্ব কি? যে পথ হাঁটা হয়, ঠিক আছে, যে অতিক্রান্ত পথকে বলা হয় দূরত্ব। সেম জিনিস, খালি এখানে লিখতে হবে অতিক্রান্ত পথকে কি বলা হয়? দূরত্ব বলা হয়। ওকে, দেখো সরণের ক্ষেত্রে আমি কিন্তু তার অভিমুখটা বেঁধে দিলাম, যে তোমাকে এই অভিমুখেই কিন্তু যেতে হবে, তোমাকে কিন্তু কি এই যে এই অভিমুখে কিন্তু যেতে হবে, মানে সরলরৈখিক অভিমুখে। যেহেতু এই অভিমুখে যেতে হবে আমি বলে দিলাম, সুতরাং এটা কি হবে আমাদের? এটা হবে আমাদের ভেক্টর রাশি, কারণ এর মানের সঙ্গে সঙ্গে দিক বা অভিমুখ কিন্তু দুটোই আছে, ঠিক আছে। তাহলে সরণ হয়ে গেল আমাদের কি? ভেক্টর রাশি। আর দূরত্ব আমাদের কি হয়ে গেল? যেহেতু আমি বললাম তোমার যা ইচ্ছা যেমন ইচ্ছা যাও, কোনো অসুবিধা নাই, শুধুমাত্র তোমার টিউশনে পৌঁছালেই হবে, যে এখন যেমন ইচ্ছা তেমনই যাও।
তাহলে এখানে তোমাদের দূরত্ব কি হয়ে যাবে? দূরত্ব হয়ে যাবে আমাদের কি স্কেলার রাশি, স্কেলার রাশি। বুঝা গেল? তাহলে ভেক্টর বা স্কেলার এই দুটো সম্পর্কে ধারণা হয়ে গেল। এবার নেক্সট এরকমটা যদি হয়, এটা তো নরমালি আমি বুঝিয়ে দিলাম। এবার এখান থেকে দুই একটা যদি এখান থেকে মনে করো কোশ্চিন টাইপের দেয়, মনে করো এরকম হলো যে 1 নাম্বার কোশ্চিন, যে মনে করো এ থেকে কোনো একটা বস্তু বি পজিশনে যাবে, তো এরকম গেল এ থেকে যাত্রা শুরু করলো, এইভাবে করে বি তে যেতে হবে, মানে এটা হচ্ছে সরলরৈখিক দূরত্ব, কিন্তু ও এইভাবে না গিয়ে ও কিভাবে গেল, ও এইভাবে গেল, তারপরে এখানে আসলো, মনে করো এই যে এতটা গেল, ঠিক আছে, এতটা গেল মনে করো হচ্ছে 50 মিটার, আর ফিরে আসলো হচ্ছে 20 মিটার। তাহলে এখানে সরণ কত হবে? তো দেখো প্রাথমিক পজিশন আর অন্তিম পজিশন, এটা ওর অন্তিম পজিশন, এই দুটোর মধ্যে যে দূরত্বটা সেটাই হবে। তাহলে ও গেছে 50, তারপর 20 ফিরে এসেছে, তার মানে এটার আর এটার মধ্যে দূরত্ব কত? 50 থেকে যদি এই যে 50 থেকে যদি 20 মাইনাস করি তাই হবে। তাহলে 50 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 30 মিটার। এটা হয়ে গেল সরণ। কিন্তু দূরত্ব কি হবে? দূরত্ব হবে তোমাদের 50ও হেঁটেছে প্লাস 20ও হেঁটেছে, তাহলে এখানে হয়ে গেল 70 মিটার। ওকে, বোঝা গেল আশা করি। ঠিক আছে, এবার নেক্সট মনে করো এইভাবে না দিয়ে তোমাদের 2 নাম্বার যদি অঙ্ক মনে করো এইভাবে করে দিল। কিভাবে দেখো, যে মনে করো কোন একজন বস্তু মনে করো এখান থেকে যাত্রা শুরু করলো, 20 মিটার গেল, তারপর আবার ব্যাক করে নিজের জায়গায় ফিরে চলে আসলো। তাহলে এখানে সরণ কত হবে? প্রাথমিক আর অন্তিম পজিশনের মধ্যে দূরত্ব কত? 0, তাহলে সরণ 0। আর এখানে দূরত্ব কত হবে? দূরত্ব কত হবে? 20 গেল প্লাস 20 ফিরে আসলো, সমান সমান কত হবে? 40 মিটার। বুঝা গেল? কত হবে? 40 মিটার। এই যে তোমরা দেখলে যে ও কিন্তু যাত্রা শুরু করেছিল গতিশীল বস্তু, অথচ ওর যখন প্রাথমিক আর অন্তিম পজিশন একই হয়ে গেল তখন কিন্তু তার সরণ শূন্য হয়ে গেল। এটাকেই বলা হয় শূন্য সরণ। শূন্য দূরত্ব মানে কি? এই যে ব্যক্তিটা, এটা বললাম কি এর দূরত্ব শূন্য, মানে কি এ জায়গা থেকে সরাইনি, কিন্তু আমি সরণ শূন্য মানে কি? এ হয়তো কোথাও গেছিল, তারপর ফিরে আবার নিজের জায়গায় চলে আসছে, এর মানে হচ্ছে সরণ শূন্য। ঠিক আছে, তাহলে সরণ শূন্য অর্থ হলো বস্তুটা গতিশীল ছিল, আর দূরত্ব শূন্য এর অর্থ হলো বস্তুটা স্থিরই আছে, ওর জায়গা থেকে সরাইনি। তাহলে একে কি বলা হবে? একে বলা হবে শূন্য সরণ। তাহলে এখানে কোশ্চিন কি আসতে পারে? কোশ্চিন আসতে পারে যে কোন গতিশীল বস্তুর কি সরণ শূন্য হতে পারে? কোন গতিশীল বস্তুর সরণ কি শূন্য হতে পারে? উত্তর কি হবে? উত্তর হতে পারে হ্যাঁ, হতে পারে। কখন? যখন প্রাথমিক ও অন্তিম অবস্থান কি হবে? একই হবে। বুঝা গেল? আর একই কোশ্চিন যদি বলে যে কোন বস্তুর সরণ, কোন গতিশীল বস্তুর কি দূরত্ব শূন্য হতে পারে? কোন গতিশীল বস্তুর দূরত্ব কি শূন্য হতে পারে? তাহলে ক্লিয়ার আনসার কি হবে? না। নো মিন্স নো। বুঝা গেল? তার মানে কি হতে পারে না। কেন হতে পারে না? ও গতিশীল ছিল মানে কিছু না কিছু হেঁটেছে, মানে কি ওর সরণ আছে। ওকে, বুঝা গেল। আরেকটা জিনিস, যে যদি প্রাথমিক আর অন্তিম পজিশন আমরা বেঁধে দিই তাহলে কি সরণ এক হবে? হ্যাঁ, এক হবে। কিন্তু আমরা যদি প্রাথমিক ও অন্তিম পজিশন বেঁধে দিই তাহলে কি দূরত্ব এক হবে? না, নাও হতে পারে। কিভাবে এটা দেখো, যে আমার কাছে মনে করো এ এই জায়গাটা আর বি এই জায়গাটা, তাহলে প্রাথমিক অন্তিম পজিশন এটাই হবে। কিন্তু যদি তোমাকে দূরত্ব বলে, সে এইভাবেও যেতে পারে, সে এইভাবেও যেতে পারে, সে এইভাবে করে ঘুরে ঘুরে যেতে পারে, সে এইভাবে করে যেতে পারে, অথবা সোজাসুজি যেতে পারে। তাহলে কি হলো? দূরত্ব আমাদের যে কিছু হতে পারে, কিন্তু সরণ এক। তার মানে কি সরণ আর দূরত্বের মধ্যে যদি আমি সম্পর্ক দেখি তাহলে দূরত্ব হয়
সরণের সমান হবে, না হলে ওর থেকে সর্বদা বেশি হবে। কখন দূরত্ব আর সরণ সমান হবে? যখন বস্তুটা সোজাসুজি গতিশীল সরলরৈখিক পথে প্রাথমিক ও অন্তিম পজিশনেও যাত্রা করেছিল তখনই। কিন্তু যদি ও বাঁকাবাকি করে তাহলে ওর সরণ ছোট হয়ে যাবে, দূরত্ব বড় হয়ে যাবে। ওকে, এবার দেখো সরণের একক ও মাত্রা। সরণ আর দূরত্ব কিন্তু দুজনে ভাই ভাই, ঠিক আছে? তো সুতরাং যেহেতু ভাই ভাই, তো এদের খালি এরাই একজন স্কেলার একজন ভেক্টর, কিন্তু এদের প্রায় সমস্ত কিছুই মোটামুটি কিন্তু সেম, এদের একক সেম, এদের মাত্রা সেম। তাহলে সরণের একক কি হবে? এসআই সবাই জানো মিটার, আর সিজিএস এ হবে সেন্টিমিটার, আর এর জন্য যে মাত্রা সেটা হচ্ছে লেন্থ, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের জিনিস। আর এপিএস এ ফুট হয়, আমরা সকলেই জানি আমরা ফুট এককে আমাদের উচ্চতা মাপি। সুতরাং এই হয়ে গেল আমাদের জিনিস। এবার তোমাদের যদি বলে সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য লেখো, পারবে তো? অনেকগুলো পার্থক্য তো আমরা এখানেই বানিয়ে নিলাম। তাহলে সরণ আর দূরত্বের মধ্যে যদি পার্থক্য চাই তাহলে কিভাবে লিখবো? মনে করো সরণ আছে আর এখানে আছে দূরত্ব আছে, ঠিক আছে? দূরত্ব আছে, তাহলে দেখো কি লিখতে পারি আমরা। 1 নাম্বার, যে আমাদের সরণ কি, ওদের যে সংজ্ঞাটা, যে প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যখানের সরলরৈখিক দূরত্ব, প্রাথমিক ও অন্তিম অবস্থানের মাঝের সরল রৈখিক দূরত্ব। আর এটা কি? অতিক্রান্ত পথ, বুঝা গেল? নেক্সট আমি কি বলতে পারি? নেক্সট আমি 2 নাম্বার কি বলতে পারি? 2 নাম্বার বলতে পারি যে সরণ সর্বদা দূরত্বের থেকে ছোট বা সমান হয়। আর সেম ভাবে এটা 2 নাম্বার কি বলতে পারি? যে দূরত্ব, উল্টা বলতে হবে, দূরত্ব সর্বদা সরণের থেকে বড় বা সমান হয়। তারপর নেক্সট কি বলবো? একটি গতিশীল বস্তুর সরণ 0 হতে পারে, কিন্তু একটি গতিশীল বস্তুর দূরত্ব 0 হতে পারে না, ঠিক আছে? নেক্সট কি বলতে পারবো? সরণ সবাই জানি এটা সরণ ভেক্টর রাশি, কারণ এর মান ও অভিমুখী আছে। আর দূরত্ব হচ্ছে আমাদের কি? স্কেলার রাশি, ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের কি বলবো টপিক, সরণ থেকে করালাম। নেক্সট ভিডিওতে আমি ত্বরণ করাবো, বেগ করাবো, ত্বরণ করাবো, তারপর হচ্ছে গতির, নিউটনের গতির প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ প্লাস এদের প্রতিষ্ঠা নরমালি করাবো, প্লাস হচ্ছে গ্রাফিক্যালি কিভাবে করানো হয়। তার নেক্সট ভিডিওতে আমরা তখন এর যে যত রকমের নিউমেরিক্যাল, ওই নিউমেরিক্যাল কোশ্চেন গুলো নিয়ে আসবো, এমসিকিউ সলভ করব। তারপরে হচ্ছে এই চ্যাপ্টারটাও আস্তে আস্তে করে শেষ করে দেবো। এইভাবে করে আমি সমস্ত চ্যাপ্টার শেষ করার চেষ্টা করব। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটিকে, ঠিক আছে? তো আজকের মতো এই অবধি থাকলো। তো তোমরা নেক্সট কোন পার্টের ভিডিও চাচ্ছ সেটাও তোমরা কমেন্টে জানিও, ভালো লাগুক বা খারাপ লাগুক সমস্ত কিছু কমেন্টে জানিও, তাহলে মোটিভেশন আসবে। কোথাও যদি ভুল ত্রুটি হয় সেটাও জানাবে, তাহলে আমি সংশোধন করে নেব। ওকে, তাহলে আজকের মতো এখান থেকে টাটা।